হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? বন্ধুরা, তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসছি। বন্ধুরা, তোমরা আমাকে যে পরিমাণ সাপোর্ট করেছো সেটা বলার মতো ভাষা নেই আমার কাছে। বন্ধুরা, গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। বর্তমানে সান্তাহার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে নিজেকে একটা ক্ষুদ্র পিঁপড়ের মতোই লাগছে আমার। আজ প্ল্যাটফর্মেই এত ভিড় যদি হয় তবে ট্রেনের ভেতরে ঠিক কীরকম ভিড় হবে তা কল্পনা করলেই গায়ে কাঁটা দিয়ে উঠছে আমার। যদিও টিকিট কেটে সিট নেওয়া আছে আমাদের, তবে সন্দেহ সিট অবধি পৌঁছতে পারব কিনা এই নিয়ে। তার উপর আজ ট্রেন লেট। মাত্র খবর নিয়ে জানলাম ট্রেন জয়পুরহাট ছেড়েছে, অর্থাৎ আগে আক্কেলপুর আসবে, তারপর ছাড়বে, অবশেষে পৌঁছবে সান্তাহার জাংশনে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আশেপাশের লোকজনদের দেখতে দেখতে এসব ভাবছিলাম, ঠিক তখনই পাশ থেকে রুশো ভাইয়ার আতঙ্কিত কণ্ঠস্বর কানে ভেসে আসতে লাগল। ও ভাই, মারো মুজে মারো। ও মাই গড, এত পপুলেশন। হুয়াই। অগ্নি ভাইয়া রুশো ভাইয়ার কথার প্রতিউত্তরে প্ল্যাটফর্মের এন্ড পর্যন্ত হেলে চোখ বুলিয়ে নিয়ে বলে উঠল, খাইছে রে, আজকে রুশো ভর্তা হয়ে যাবে নিশ্চিত। কিন্তু এখন কথা হচ্ছে নুন তেল কোথায় পাবো যে ভর্তাটাকে একটু স্বাদযুক্ত বানাবো? রুশো ভাইয়া চোখমুখ কুচকে ঠোঁট উল্টে বলল, উফ ব্রো, এই নিয়ে অনেক পচাইছ, প্লিজ আর না। প্রেস্টিজ এইবার পাম্পচার না হয়ে প্লাস্টিক হয়ে যাবে নির্ঘাত। রুশো ভাইয়ার কথায় অগ্নি ভাইয়া হো হো করে হাসতে শুরু করে দিল। চোখ ছোট ছোট করে অগ্নি ভাইয়ার দিকে তাকিয়ে থেকে আবারও মুখ ফুলিয়ে বসে পড়ল রুশো ভাইয়া। এই ব্যস্ত স্টেশনে একজনই শুধুমাত্র সেলফি তোলায় ব্যস্ত, আর সে হল ওয়ান অ্যান্ড অনলি আমার বেষ্টু রাত্রি। ওর মতে গাল ফুলিয়ে বসে থাকলে তো আর ভিড় কমবে না, তাই সেলফি তুলেই টাইম পাস করা বেটার। এদিকে নিত্য আপু চোখে চশমা লাগিয়ে এই ব্যস্ততার মাঝে মেসেঞ্জারে ফ্রেন্ডদের পাঠানো মেডিকেল নোটস দেখছে। কী সব হাড্ডি হুড্ডির ছবি রয়েছে তাতে। বর্তমানে আপু সেগুলোই জুম করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। আল্লাহ মালুম এই দুই ভাই বোন এত পড়াশুনো করে কিভাবে, তাও আবার একাডেমিক স্টাডিজ। আমি তো একটু ফাঁক পেলেই কমিক্স, গল্পের বই অথবা গোপাল ভাঁড়ের বই নিয়ে পড়তে বসি। একাডেমিক বইগুলো তো আমার রোজ দিনকার ইনস্ট্যান্ট স্লিপিং পিলস। কয়েক লাইন পড়তেই চোখে রাজ্যের ঘুম এসে হানা দেয় যেই আমার, সেই আমিই বা কিভাবে পড়াশুনোর সাথে বন্ধুত্ব করব? এটা নিছক কল্পনার জগতেই সীমাবদ্ধ মাত্র। খানিক বাদেই হাতে 4টে কোকের বোতল নিয়ে স্টল থেকে ফিরলেন নিবিড় ভাইয়া। আমার পাশের সিটেই বসে পড়ে কয়েক সেকেন্ড জিরিয়ে নিলেন উনি। অগ্নি ভাইয়া নিবিড় ভাইয়ার হাতে 4টে কোকের বোতল দেখে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, এই রে, কোনো অভাগা বা অভাগীরা যে কোকের ভাগ থেকে বাদ পড়বে আল্লাহ মালুম। এই তুই কোক আনলি ভালো কথা, বাট মাত্র 4টে আনলি কেন? আমরা মেম্বার যেখানে 8 জন। নিবিড় ভাইয়া তীক্ষ্ণ দৃষ্টিতে অগ্নি ভাইয়ার দিকে তাকিয়ে বলে উঠলেন, বলদের বলদ, আমার কি অক্টোপাসের মতো 8টা বাহু যে 8টাতে 8টা কোকের বোতল পেঁচিয়ে নিয়ে চলে আসব? শেয়ার করে খাবো, একাকেই বা পুরো বোতল খাবে? আর তোর গরুর পাকস্থলী বিশিষ্ট বোনের জন্য তো পুরো 2 লিটারের পানির বোতল ব্যাগে আছেই। কথাটা যে উনি আমায় ব্যঙ্গ করেই বললেন তা আমি বেশ বুঝতে পারছি। ইচ্ছে তো করছে উনার মাথাটা পুরো পিস পিস করে চিবিয়ে খেয়ে ফেলি। আমার গরুর পাকস্থলী, লাইক সিরিয়াসলি। মেজাজ বেজায় বিগড়ে যাওয়ায় অবশেষে আর নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারলাম না আমি। রেগে মেগে দাঁত কটমট করে বলে উঠলাম, এ কি বললেন আপনি? আমার গরুর পাকস্থলী? আমার কথাটা যেন কোনো প্রভাবই ফেলতে পারল না উনার উপর। উনি আমার রাগান্বিত রিয়াকশন সম্পূর্ণ উপেক্ষা করে ড্রেনে ফেলে দিয়ে ভাবলেশহীনভাবেই বলে উঠলেন, তা নয়তো কি? কোনো মানুষের পেটে এত পানি ধরে কিভাবে তার সায়েন্স তো আমার জানা নেই। এন্ড যেহেতু গরুর 4টে পাকস্থলী, সেই হিসেবে মেবি তোমার গরুর মতোই 4টে পাকস্থলী রয়েছে, অ্যান্ড দ্যাটস হোয়াই অনায়াসেই বালতি বালতি পানি ধারণ করার অসম্ভব ক্ষমতা রাখো তুমি। নিবিড় ভাইয়ার কথা শুনে পাশ থেকে ফিক করে হেসে উঠল রাত্রি, যার ফলস্বরূপ মেজাজটা আমার আগের থেকেও হাই লেভেলে পৌঁছে গেল। আমি বিনিময়ে রেগেমেগে কয়েকটা কড়া জবাব দেব, তার আগেই উনি উঠে গিয়ে আম্মু আব্বুদের কাছে চলে গেলেন। আমি রেগেমেগে রাগগুলো নিজের মধ্যেই পুষে রাখলাম। উদ্দেশ্য একসময় রাগের জ্বালামুখী ফাটিয়ে শূন্যে উড়িয়ে পুরো ইউনিভার্স ভ্রমণে পাঠিয়ে দেব উনাকে। প্ল্যাটফর্মের রাউন্ড সিটে আমার বাম পাশে বসে আছে রাত্রি, তার বাম পাশে বসেছে রুশো ভাইয়া, আবার ভাইয়ার পাশে বসেছে অগ্নি ভাইয়া। দেন নিত্য আপু, দেন নিবিড় ভাইয়া, অ্যান্ড দেন উনার একদম গায়ে ঘেঁষে একরকম বাধ্য হয়েই বসতে হয়েছে আমায়।
আব্বু আম্মুকে একটা কোকের বোতল, অগ্নি ভাইয়া আর নিত্য আপুকে একটা কোকের বোতল, রুশো আর রাত্রিকে একটা কোকের বোতল ধরিয়ে দিয়ে বর্তমানে অবশিষ্ট বোতলের ক্যাপ খুলছেন নিবিড় ভাইয়া। বোতলের ক্যাপটা খুলে আমার দিকে বাড়িয়ে দিয়ে উনি শান্ত গলায় বলে উঠলেন, খাও। বিনিময়ে আমি উনার থেকে বোতলটা নিলাম না, বরং মুখ ফুলিয়ে ঘুরিয়ে নিলাম আমি। আমার ব্যবহারে নিমিষেই কপাল কুঁচকে এলো উনার। উনি জোর করে আমার হাতে কোকের বোতলটা ধরিয়ে দিয়ে ধমক দিয়ে উঠলেন, নিজ ইচ্ছায় না খেলে কিন্তু জোর করে খাইয়ে দিতে বাধ্য হব আমি। এন্ড দেন তোমার এই সুন্দর ড্রেস নষ্ট হলে কিন্তু আমায় দোষ দিতে পারবে না। উনার বিরুদ্ধে আর কিছু বলার সাহস পেলাম না আমি। চুপচাপ কোকের বোতল উঁচু করে কয়েক ঢোক খেয়ে নিলাম। অমনি আবারও এক ধমক দিয়ে বসলেন উনি। হা করে খেতে বলেছি তোমায়? গায়ে পড়ে যাবে না? চুমুক দিয়ে খাও স্টুপিড। ব্যাস হয়ে গেল। এটা কোনো কথা যে আমি চুমুক দিয়ে খাবো, উনি আবার সেই বোতলেই খাবেন? কি জানি, হয়তো হা করেই খাবেন। যাক গে, আপাতত এত ভেবে কাজ নেই। 440 ভোল্টওয়ালা এতগুলো ধমক খেলে আবারও গুলা শুকিয়ে আসবে, সাথে মানসম্মানের ভয় তো আছেই। তাই চুপচাপ বোতলে চুমুক দিয়ে খেতে লাগলাম আমি। ওদিকে অগ্নি ভাইয়া আর নিত্য আপু হেসে এসে গল্প করতে করতে কোক খাচ্ছে। একবার ভাইয়া তো একবার আপু। মাঝে মাঝে একজন থেকে আরেকজনকে কোক পাস করতে করতে দুজনেই টান মেরে একসাথে ধরে ফেলছে বোতলটা। সাথে সাথেই ফিক করে হেসে ফেলছে দুজনেই। কত সুইট একটা কাপল, দেখলেই যেন চোখ দুটি একদম জুড়িয়ে যায়। আর এদিকে রুশো ভাইয়া আর রাত্রির মধ্যে শেয়ার করে কোক খাওয়া নিয়ে তুমুল যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। রুশো ভাইয়া বলছে আগে রাত্রিকে খেয়ে তারপর না হয় রুশো ভাইয়াকে দিতে, কিন্তু না, তাতেও হচ্ছে না রাত্রির। মোট কথায় ও চুমুক না দিয়ে খেতে পারে না, আবার রুশো ভাইয়ার এতে কোনো প্রবলেম না থাকলেও ওর নিজেরই নিজেকে নিয়ে প্রবলেম। শেষমেশ ওদের যুদ্ধে হতাশ হয়ে নিবিড় ভাইয়া গেলেন সামনে স্টলে। হাতে দুটো স্ট্রো নিয়ে ফিরলেন উনি। স্ট্রো দুটো ওদের বোতলে ঢুকিয়ে দিয়ে বললেন, এরপরেও যদি এনি টাইপ অফ ফাইটিং হয় তো সিরিয়াসলি আমি এখানেই শহীদ হয়ে যাব। নিবিড় ভাইয়ার কথায় ঠোঁট উল্টালো রাত্রি। পাশ থেকে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল রুশো ভাইয়া। রাত্রি রুশো ভাইয়ার থেকে বোতল নিয়ে মনের সুখে গলা ভিজাতে লাগল। আর রুশো ভাইয়া গালে হাত দিয়ে ড্যাব ড্যাব করে রাত্রির খাওয়া দেখতে ব্যস্ত হয়ে পড়ল। বোতলের অর্ধের কোক খেয়ে বোতলটা পাশে রাখতেই নির্দ্বিধায় বোতলটা হাতে নিয়ে চুমুক দিয়ে কোক খেতে শুরু করলেন নিবিড় ভাইয়া। আমার মুখ লাগানো বোতলে উনাকে নির্দ্বিধায় মুখ লাগিয়ে খেতে দেখে চোখ বড়বড় হয়ে এলো আমার। আমি অবাক চোখে উনার খাওয়া দেখছি, বুঝতে পেরে বোতলে চুমুক দেওয়া অবস্থাতেই ভ্রু নাচিয়ে কি হয়েছে জিজ্ঞাসা করলেন উনি। বিনিময়ে নিজের মাথাটাকে ডানে বামে ঘুরিয়ে কই কিচ্ছু না তো বলে চোখ নামিয়ে নিলাম আমি। মুখ ঘুরিয়ে রাত্রিদের দিকে তাকাতেই বিশাল এক সিক্রেট ক্যাপচার হয়ে গেল আমার চোখে। রাত্রি স্ট্রো দিয়ে অর্ধেক কোক খেয়ে বোতলটা পাশে রাখতেই রুশো ভাইয়া নিজের স্ট্রোটা ফেলে দিয়ে রাত্রির ঠোঁট লাগানো স্ট্রোটাই মুখে নিয়ে কোক খেতে লাগল। রুশো ভাইয়ার কান দেখে আমি আনমনেই ভাবতে লাগলাম, রুশো ভাইয়ার মতো কেউ বুঝি প্রেমে পড়তে পারে, তাও আড়ালে আড়ালে এতটা গভীরভাবে। দেখতে দেখতে ঢং 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 করে ট্রেনের ঘণ্টা বেজে উঠল। দীর্ঘ 1 ঘণ্টা অপেক্ষার পর ভিআইপি তিতুমির মহাশয় এসে হাজির হলেন অবশেষে। আমরা তৎক্ষণাৎ উঠে লাগেজগুলো হাত নিয়ে প্ল্যাটফর্মের কিনারার দিকে এগিয়ে গেলাম। আমাদের ঘি বগির সিট হিসেবে ট্রেনের বগি সোজা আমাদের অবস্থানরত প্ল্যাটফর্মের এই সাইডেই থামবে, তাই দৌড়াদৌড়ি করার দরকার পড়বে না ভেবেছিলাম সবাই। কিন্তু আমাদের চিন্তামুক্ত থাকতে না দিয়ে আজকে এই ওভার পপুলেশন ধাক্কাধাক্কির চরম পর্যায়ে নিয়ে এসে ফেলল আমাদের। মানুষের গায়ে ধাক্কা লাগবে তাই নিবিড় ভাইয়া নিজের এক হাত দিয়ে আমায় নিজের সাথে চেপে ধরে আগলে রেখেছেন। ট্রেন এসে থামতেই মানুষজন ধাক্কাধাক্কি করে ট্রেনে উঠতে শুরু করে দিয়েছে। কেউ কোনো বাধাই মানছে না। আব্বু লোকগুলোকে বলছে আগে যাত্রীদের নামতে দিতে, বাট না, এই অশব্দ লোকগুলো আব্বুর কথা কানেই নিচ্ছে না। এর মধ্যে একজন লোক আমায় ধাক্কা মেরে ট্রেনে উঠতে নিলেই নিবিড় ভাইয়া এবার রেগে গিয়ে ধমকে উঠলেন, এই যে আপনারা কি শুরু করে দিয়েছেন? হ্যাঁ, এভাবে কেউ ট্রেনে ওঠে? ইডিয়েট! মেয়ে মানুষ আছে, চোখে দেখতে পারেন না? এর মধ্যেই এভাবে যাত্রীদের নামতে না দিয়ে আগেই পারাপারি করে ট্রেনে উঠতে দেখে টিটি এসে হুইসেল বাজিয়ে থামতে বললেন সবাইকে। লাঠি হাতে ধমকাতে লাগতেই সবাই চুপ করে থেমে গেল। ট্রেনে থাকা যাত্রীরা ধীরে সুস্থে ট্রেন থেকে নেমে যেতেই আগে আমাদের মেয়েদের উঠাতে বললেন টিটি। আম্মু উঠতেই আব্বু আম্মুকে ব্যাগগুলো পাস করে দিল। এরপর রাত্রি, নিত্য আপু আর আমাকে উঠিয়ে দিয়ে নিজেও উঠে পড়ল আব্বু। কিন্তু দুর্ভাগ্যবশত আমার বা পায়ের জুতোটা উঠার সময় নিচে পড়ে গেল।
এই জ্যামের মধ্যে জুতো তোলাও সম্ভব নয়, তাই কাউকে কিছু বললাম না, চুপ করেই রইলাম আমি। একে একে ভাইয়ারাও উঠে পড়ল। সিট গেইটের কাছেই থাকায় বেশি দূর যেতে হলো না আমাদের। এক পায়ে জুতো পরেই মুখ গোমরা করে উইন্ডো সিটে বসে পড়লাম আমি। অগ্নি ভাইয়া আর নিবিড় ভাইয়ার পেছনে হঠাৎ চোখ যেতেই রুশো ভাইয়াকে না দেখে আমি আতঙ্কিত কণ্ঠে জিজ্ঞেস করলাম, এই রুশো ভাইয়া কোথায়? ওঠেনি? আমার প্রশ্নে বাকিরাও আশেপাশে চোখ বুলিয়ে রুশো ভাইয়াকে খুঁজতে শুরু করল। অগ্নি ভাইয়া চিন্তিত হয়ে বলল, আমাদের সাথেই তো উঠল ও, গেল কোথায়? অগ্নি ভাইয়ার কথা শেষ হতে না হতেই হুইসেল বেজে উঠল ট্রেনের। সামান্য ঝাঁকুনির সৃষ্টি করে ধীর গতিতে চলমান হতে লাগল আমাদের অবস্থানরত তিতুমির এক্সপ্রেস। নিবিড় ভাইয়া আর অগ্নি ভাইয়া কপালে হাত দিয়ে খিও শিট বলে রুশো ভাইয়াকে খুঁজতে উল্টো দিকে ফিরেই ছুট লাগাতেই থেমে গেল। রুশো ভাইয়া হাতে আমার পড়ে যাওয়া জুতোটা ধরে মুখে শুকনো হাসি ফুটিয়ে হাঁপিয়ে যাচ্ছে। টপটপ করে শ্বেতজল বেরিয়ে যাচ্ছে ভাইয়ার শরীর থেকে। অগ্নি ভাইয়া হন্তদন্ত হয়ে রুশো ভাইয়াকে ঝাঁকিয়ে জিজ্ঞেস করল, নেমে গিয়েছিলিস কেন তুই? আরেকটু হলেই তো ট্রেনটা মিস করে যেতি। উফাফ, কি যে করিস না।